আসসালামু আলাইকুম। জুনিয়র স্কুল সার্টিফিকেট চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। গাইস, এই চ্যানেলটি আমি তৈরি করেছি শুধুমাত্র যারা জেএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তো আজকে আমাদের প্রথম ক্লাস হলো সাহিত্য কণিকা। এই চ্যানেলে শুধু 4টি বিষয়েরই ক্লাস হবে: সাহিত্য কণিকা অষ্টম শ্রেণী, গণিত অষ্টম শ্রেণী, ইংলিশ ফর টুডে ক্লাস 8 এবং বিজ্ঞান অষ্টম শ্রেণী। তো আজকের পর্বে আমরা সাহিত্য কণিকা শুরু করব। এটা শুধু জেএসসি পরীক্ষার্থীদের জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সাহিত্য কণিকা অষ্টম শ্রেণী, যেটা তোমরা বাংলা বই বলতে পারো, এর সাথে সাথে আমি বাংলা ব্যাকরণ এবং আনন্দ পাঠ পড়াবো। তোমরা সূচিপত্রটা একবার দেখে নিই তোমাদের গাইস। তোমাদের কিন্তু এই যে তোমরা এই কটা মুখস্থ করবা, যে নাম কটা আর এগুলো কে কে লিখেছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসতে পারে যে অতীতের স্মৃতি গল্পটি কে লিখেছেন। তো গাইস, এটা তোমরা দেখে নেবা। আর ঠিক এরকম ভাবে কবিতাটা তোমরা দেখে নিবা কে কে লিখেছেন। তো গাইস, আজকে আমাদের প্রথম গল্পটি যেটা হলো সেটা হলো অতীতের স্মৃতি। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাই সুতরাং শুরু করা যাক। গল্প পাঠ আমি লিখে দিই। গল্প পাঠ এখানে লেখা আছে যে চিকিৎসকের আদেশে দেওঘর, দেওঘর মানে কি, যেখানে বিশ্রাম নেয়, মানে অনেক কাজকর্ম করেছে এবং ক্লান্ত হয়ে পড়েছে, তাই চিকিৎসক বলেছে কিছুদিন দেওঘরে বিশ্রাম নিতে। সেখানে সে ছিল বায়ু পরিবর্তনের জন্য। প্রাচীর ঘেরা মানে দেয়াল ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকে। রাত্রি 3টের সময় কাছে কোথাও একজন ঘোলাবাঙ্গা এক ঘেয়ে সুরে ভজন ভজন মানে কি, ভজন বলছে গান শুরু করে। এতে ঘুম ভেঙে যায়। দৌড় খুলে মানে দরজা খুলে বারান্দায় এসে বসে। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। মানে রাত্রি শেষ হয় মানে ভোর হয়ে আসে এবং পাখিদের আনাগোনা, মানে পাখিদের সেই আসা যাওয়া শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে কোকিল। এটা কিন্তু এমসিকিউতে আসবে, গুরুত্বপূর্ণ। অন্ধকার শেষটা হতে তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্চে, পথের ধারে অশ্বত্থ গাছের মানে বাগান গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শুরুর অভ্যাসে মনে হতো ওদের প্রত্যেককেই চিনি। এরপর যে হলদে হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। এটা কিন্তু একটা ঠিক যে কোন পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু জলটায় বসে তারা পড়তো, হাজির রেখে যেত। গাছের নাম দেওয়া আছে, একটু ভালো করে পড়ে নেবো। এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। হঠাৎ কি জানি দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম, কেউ ধরলো না তো। এদেশে ব্যাধের অভাব নেই। ব্যাধের মানে তারা পাখির চালান দেয়। পাখির চালান দেয় তাদের ব্যবসায়ী, তো দেখেন। কিন্তু 3 দিনের দিন আবার দুটি কি ফিরে আসতে দেখে মনে যেন একটা সত্যির ভাবনা এসে গেল। মানে 3 দিনের দিন এসেছিল। এমনি করে সকাল কাটে, মানে সকালে এরকম করে কাটে। বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পিরিতদের মানে যারা দাওয়াত খেতে আসে, এদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। প্রথমে যেত পা ফলো ফলো অল্প বয়সী একদল মেয়ে। পা ফলো বল যাদের বেরি রোগ হয়েছে, দেখতাম বুঝতাম এরা বেরির আসামি। আসাম মানে রোগ, মানে আসাম মানে রোগী বুঝাচ্ছে। আর বেরি একটা রোগের নাম। হলো আবার লস ডাক্তার, বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নেই, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে আট করা মানে শক্ত করে মোজা পরা। কেউ দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরছে, মানে পা ফোলা ফোলা ডাকতে কেউ মোজা পরছে, কেউ একবার পা লুটিয়ে এখন কাপড় পরছে। সেটা পথ চলা বিঘ্ন, মানে পথে চলতে বারবার পায়ে বাজে, হোঁচট খেতে পারে, তো এটা পথ চলা বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে, মানে যারা মানুষজন না দেখে এর জন্য এই বিকৃতিটা তারা লুকাতে চায়। আড়াল মানে হচ্ছে লুকাতে। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখতে। সে একলা যেত, সঙ্গে আত্মীয়স্বজনের শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডু। কোথাও যেন এতটুকু রক্ত নেই। তুমি এখন দেখো, এখানে বলছে বয়স 24-25, কিন্তু দেহ শীর্ণ। শীর্ণ মানে কি, অনেক অগোছালো। আর মুখ পাণ্ডুর মানে অনেক খারাপ দেখতে, ফ্যাকাশে। কোথাও যেন এতটুকু রক্ত নেই। শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবুও ছোট ছেলেটি তার কোলে। এখানে আসতে পারে কোন ছেলেটি তার কোলে, বড় ছোট মেজো কোনোটিই না। এটা আসতে পারে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না। অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। এখানে বলছে যে আর ঠাঁই মানে যাওয়ার কোনো জায়গা নেই ফিরে আসবারও।
কি ক্লান্তই না মেয়েটির চোখের ঝলমনি যে যে তাকায় সেটা চাহনি অনেক ক্লান্ত। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি হরণ করে ক্ষুধা মেটানোর কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত বাসায় ফিরছেন। মানে এ দ্বারা আমাদের বোঝায় যে কয়েকজন বৃদ্ধ ব্যক্তি যে ক্ষুধা হরণ মানে ক্ষুধা শেষ করার কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত বাসায় ফিরছেন। সুতরাং বাদ বাদিগ্রস্ত মানে এরা অসুস্থ। সন্ধ্যা পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন থেকে ভরসা হলো যে আমি ভাবলাম একটু যাই, আমি একটু ঘুরে আসি গে, মানে আমি একটু ঘুরে আসি। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী, মানে আমি একলা। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর কুকুর আমার পেছনে চলছে। বললাম, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? মানে একটা কুকুর সাথে দেখা হয়েছে। এখন লেখক যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সে কুকুরকে বলছে আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি হয়েছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটা বয়স হয়েছে, এটা কিন্তু টিকে আসতে পারে। কিন্তু যৌবন একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে মানে বাড়ির সামনে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। মানে এখানে কুকুরকে অতিথি বলে সম্বোধন করা হয়েছে। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত, মানে বাতি মানে যে লাইট নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো, কিন্তু লেখক বললেন, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস, মানে কুকুরটাকে খেতে দিতে বলছেন। ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথাও চলে গেছে। তারপর দেখি, পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি, মানে কুকুরটি। বললাম, কাল তোকে খেতে নেমন্ত করলাম, এলিনি কেন? যবে সে মুখ পানে চেয়ে তেমনি লেপ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনি, বুঝলি? প্রত্যুত্তরে মানে এর উত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লো। অর্থ বোধ হয় সে সত্যি বলছে তো, এই কথাটা জিজ্ঞেস করছে। রাত্রি চাকর এসে জানালা, সেই কুকুরটি এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে, মানে ওই বাড়ির উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভর খেতে দে। বামুন ঠাকুর মানে কোনো চাকরের নাম। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি, মানে ওখানেই আছে। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি, মানে প্রতিদিন খাওয়া শেষে অনেক মানে খাবার ফালান যায়, কিন্তু এতে কারো আপত্তি নেই। কিন্তু আপত্তি ছিল, অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবার যে প্রবল অংশীদার ছিল ওই বাগানের মালিনী, এ আমি জানতাম না। মানে এখানে বুঝতে যে মানে লেখক চেয়েছিল যে এই যে অনেক খাবার তো অনেক ফেলা যায়, কার আপত্তি নেই, আপত্তি হবে না, তাই আমরা কুকুরকে খেতে দিই। কিন্তু সে তো আর জানতো না যে বাগানের মালিনী যে এতে আপত্তি করবে এবং তারা যে খাবারটা নিয়ে যাবে তা তো সে জানতো না। তার বয়স কম, দেখতে ভালো, মানে মালিনী কথা বলছে, খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ চাকরদের এখন বললাম যে চাকরদের দরদ তারপরই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস বাড়ি তার সঙ্গী থাকবে। বিকেলে পথের ধারে গিয়ে বসে দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবাতে কেমন লাগলো? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি না মালের বউ তারে মার ধরে বার করে দিয়েছে, মানে কুকুরটাকে মার ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না। তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদের তাতে সায় ছিল, মানে আমার চাকররা বলছে যে পথের ধারে ধুলে কাটায়, তাতে তাদের সায় ছিল, মানে তারা এটা আপত্তি করে নাই। হঠাৎ শরীরটা খারাপ হলো। দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশে পানের চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের, মানে ভাবছিলাম অন্যমনস্ক নীল আকাশে দিয়ে কি করব না কি করব ভাবছিলেন, তখন খোলা দোর দিয়ে সিঁড়ির উপর দিয়ে ছায়া পড়লো কুকুরে, মানে কুকুরটা এসেছে। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি ও আমাকে দেখতে এসেছে। দেখলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম,
খাওয়া হয়েছে তোরে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন। গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, মানে ডাক দিলাম। হয়তো কুকুরটা কি কেউ মেরেছে, এর জন্য চোখ মানে কান্না করবে, নালিশ করতে গেছে। এসেছে তো ওদের দৌড় খেলার শব্দে অতিথি ছুটে পালিয়ে গেল। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মানে ওই মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে। মানে চাকররা জিজ্ঞেস করলো, আগে না, খেতে দেয়নি, কারণ ওই মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব কি হলো? মালি বউ চেঁচে পুষে নিয়েছে, মানে লই গেছে। এটা মানে সে নিয়ে গেছে। আবার আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠানে ধুলে পরম নিশ্চিন্তে স্থান নিল, মানে সেখানেই বসে রইল। মালি বউয়ের ভয়টা তার গেছে, মানে মালি এখন তার, যে মালি বউ তাকে আহ, মানে তাকে বের করে দিবে, মারবে, সে ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরে বারান্দা থেকে দেখি অতিথি এইদিকে চেপে হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারল না, আমার শরীর এখন অসুস্থ। দেওঘর থেকে, মানে বিশ্রাম নেওয়ার ঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে, মানে কুকুরটার জন্য সে নানা ছলে, মানে নানা কারণে, মানে এটা ওটা বলে দিন দুই দেরি করলো। আর সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুর ট্রেন থেকে বাড়ি যাবে, দেওঘর থেকে বিদায় নেবার দিন আসবে। গেটে বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চললো। অতিথি মহাব্যস্ত, মানে কুকুরটা মানে মহাব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়। সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে, মানে কুকুরটা দাঁড়িয়ে। কি রে, এখানে এসেছিস? সে লেজ নেড়ে জবাব দিল, কি জানি তার মানে কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন যাত্রার 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল। শুধু পেল না, কেবল অতিথি মানে কুকুরটি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্য দিয়ে ঝপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টি চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিল। বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই, মানে দেওঘর তার কেউ নেই, ওটা বন্ধ, ঢুকবার জায়গা নেই। দাঁড়িয়ে দিন দুই দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে। মানে এখন কুকুরটা তো যাই দেখবে কোথাও নেই, তখন সে এখানে ওখানে ঘুরে তার গন্ধ শুকে, মানে এখানে ওখানে খুঁজে বেরিয়ে একসময় লেখকের লেখকের ঘরটা খুঁজে পাবে। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। তবু দেওঘরে বাসের কটা দিন, মানে যে কটা ওখানে থেকেছে, এটা স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। শব্দার্থটি কি? আমার শব্দার্থ কি দেখো, ভজন, ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন, প্রার্থনামূলক গান, মানে ঈশ্বর বা দেবদেবীর জন্য যে গান গাওয়া হয় এটি প্রার্থনামূলক গান। দৌড়, মানে দুয়ার বা দরজা, বাড়ি ফটক। কুঞ্জ, লতাপাতে আচ্ছাদিত বৃত্তিকার স্থান বা উপবন, করলাম না। বেরি বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ। আসামি, এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। পাণ্ডুর, ফ্যাকাশে। মালি, মালা রচনাকারী। তারপর যে মালাকর, বেতনে বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি, মানে মালি মালি ইজ মালা রচনাকারী। মালাকর মানে যে এই দিন, মানে বাগানের কাজে নিযুক্ত। মালিনী মানে মালির স্ত্রী। এবার যে পাঠের উদ্দেশ্য, এই গল্প পড়ার মধ্যে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে এবং নতুন কোনো জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতে আগ্রহী হবে। পাঠ পরিচিতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি, মানে এই গল্পটার নাম ছিল দেওঘরের স্মৃতি, কিন্তু গল্পটার নাম পাল্টে এবং এটা ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্ব সম্পর্কই এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষের যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমনি সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধ্য করছে। যেমন ওই মালিক কারণে কিন্তু তার সম্পর্কটা প্রতিকূল, মানে স্থায়ী রূপ হয় না। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষের জীবের প্রতি যখন মমতা সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। যখন ওই লেখক কুকুরের মধ্যে যে মমতা সিক্ত হয়েছিল, তখন ওই অন্যান্য মানুষের যেমন মালিক, চাকর, এদের কিন্তু আচরণ নির্মম হয়ে উঠেছে। এই গল্পের সম্পর্কে বিচিত্র রূপেই প্রকাশ করা হয়েছে। এবার লেখক পরিচিতি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সালগুলো মনে রাখবা 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনে অধিকাংশ সময় ভাগলপুরে মাতুলালা মানে নানা বাড়ি বা মায়ের মামার বাড়ি অতিবাহিত হয়। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। 1903 সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন মানে মায়ানমার, বর্তমান যে মায়ানমার সেটাকে বলা হয় রেঙ্গুন যাত্রা করেন। 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে, এটা কিন্তু মনে রাখতে হবে, 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলো হলো মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, চার পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। এগুলো কিন্তু মুখস্থ করবা। সাহিত্য প্রতিভা স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 সালে কলকাতায়। এখানে আমরা নমুনা প্রশ্ন দেখবো। তোমাদের এই যে কর্ম অনুশীলন, এই কর্ম অনুশীলন কিন্তু আমি আগামী পর্বে তোমার নেক্সট পার্টে কর্ম অনুশীলন দিব। কর্ম অনুশীলন অতিথি স্মৃতির। এখন আমরা এটি এটি সলভ করব। আমাদের প্রথম ঠিক আছে নমুনা প্রশ্ন, বহু নির্বাচন প্রশ্ন। 1 নম্বর, বাদ ব্যাধিগ্রস্তরা রোগীরা কখন ঘরে প্রবেশ করে? আমরা আগেই পেরেছি যে সন্ধ্যার পূর্বে। উত্তর সন্ধ্যার পূর্বে, এটাই উত্তর। তারপর তারপর 3 নম্বর কোশ্চেনটা বলা আছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি উপাধি পেয়েছে? আমরা এই মতো করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায়? আরো বোঝা যায় কোনো তিথি না মেনে কারো আগমনকে, মাত্রাতিরিক্ত সময় আতিথ্য গ্রহণ করাকে, অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে। এখানে লঙ্ঘন বলতে বোঝা যায় যে আতিথ্য লঞ্জন মধ্যে এখানে 2 নম্বরটা হবে না, এখানে 1 আর 3, এখানে খ নাম্বার হবে এবং 1 আর 3। এরপর আবার আছে যে এখানে আমরা দেখতে পেয়েছি যে বাবা মার আদরে 2 ছেলে আশিক এবার ক্লাস 2-তে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট খাঁচা একটা ময়না পাখি উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ 2বার পর্যবেক্ষিত করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। তো একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাখিটাকে মেরে ফেলছে। সেই থেকে ওদের অঝোরধারায় কান্না কেউ আর থামাতেই পারে না। আজও সেই ময়না কথা মনে হলে ওরা কেঁদে ওঠে। উদ্দীপকে অতিথির স্মৃতিগল্পের যে ভাব প্রকাশ হলো সেটি হলো, এখানে আমরা দেখছি অতিথির স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে, পশু পাখির সঙ্গে মানুষের স্বাভাবিক সম্পর্ক, পশু পাখির সঙ্গে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক, ভালোবাসার শিক্ষিত, পশু পাখির বিচ্ছেদ বেদনা, কাতরতা। এখানে 2 আর 3 হবে, 2 আর 3 0 নম্বর। তো নেক্সটে বলা হয়েছে যে উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিজের কোন চরণে প্রকাশ পেয়েছে? বাড়ি যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও পেলাম না, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে, অথবা আমার অতিথি উপবাস করে, তা হোক, তোমরা ওকে খেতে দিও। এখানে উত্তর হয়েছে ক নাম্বার। তো গাইস আজকে এই পর্যন্তই। আগামী পর্বে তোমাদের এই গল্পের সৃজনশীল দুটো সমাধান প্লাস তোমাদের এই কর্ম অনুশীলন, এবং এই সৃজনশীল তোমাদের এই সৃজনশীল দুটোটা সমাধান করে দেখাবো। আজকে এ পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।